করে এদিক ওদিক থিয়েটার করছি। এদিক ওদিকটা মানে ছোটো ছোটো দলগুলোতে, ছোট দলগুলো শখের থিয়েটার বা এইসব কিছু মানে অতটা পরিচিত নয়, ওই থিয়েটার করার ইচ্ছা থাকে তাই করছি। নমস্কার, আমার নাম বিতান সামন্ত। আমি দৃশ্যপটে থিয়েটার করতাম, কিন্তু লকডাউনের পর থেকে একটু বন্ধ রাখতে হয়েছে কারণ অন্য কাজের জন্য। আর আপনার সঙ্গে আমি কারুবাসনাতে লাইটের কাজ করছিলাম, মানে বাবুনের সঙ্গে। হ্যাঁ, বাবুলের সঙ্গে না, কারুবাসনাতে প্রথম আমাদের পঞ্চম দিকে। হ্যাঁ, পঞ্চম বৈদিকের আমাদের লাইটে যে কল্যাণদা ও কল্যাণদার সঙ্গে লাইটে অনেক দলেরই মানে কাজ করতাম তখন। হ্যাঁ, কল্যাণ তখন ওখানে লাইটটা তখন লাইটে একদম আপনাদের রিহার্সালটা মানে হয়েছিল একাডেমিতে। যেমন ওই হিটলার যে হাত দিয়ে কোনো দাঁড়ানো স্পষ্ট, বা সাপের মাথায় কৃষ্ণ বসে আছেন, সেটা একটা পশ্চাৎ। বুদ্ধ বসে ধ্যান করছেন, একটা পশ্চাৎ। তাহলে জেস্চারের এন্ড পয়েন্ট গুলোতে একটা পশ্চাৎ হয়। তার মানে আসলে কি হচ্ছে, আমাদেরকে কি শিখতে হবে তাহলে? নন ভার্বাল কমিউনিকেশন। কেন নন ভার্বাল কমিউনিকেশন একটা শিখতে হবে না, মানে তুমি আন্দাজে করতে পারবে। আমি তোমাকে যদি বলি যে দেখো এটা একটা ক্যারেক্টার, এটা আছে, তার বডি কি হবে, এবার বডিটা কি হবে তার কোডিং যদি জানা না থাকে, তাহলে তুমি কোন কোডিং এ বসবে, তুমি কোন কোডিং এ মাথা রাখবে, কোন কোডিং এ হাত রাখবে। অনেক সময় অভিনেতারা কোথায় হাত রাখবে বুঝতে পারে না, কি করবে, হাত হাতটা রুগো করতে, মানে তখন তারা এক্সেসিভলি হাত ব্যবহার করতে চায়। তাহলে আমাদেরকে এইবার কি হচ্ছে, এই কোডিং কোথা থেকে শিখবো? আমি তো বলেছি যে আমি পথের হদিস দিয়ে যাচ্ছি, আমি তো কিছু শেখাচ্ছি না। এটা এই 2 ঘন্টার ভেতরে শেখাতে সম্ভব না। এখানে এটা একটা 2-3 বছরের একটা পদ্ধতি, সেখানে আমি 2 ঘন্টায় কি শেখাবো? কি শিখবো আমরা, কিভাবে শিখবো আমরা? আমাদের ইন্ডিয়ান মেথডে একটা কোডিং আছে, কোডিংটা নাট্যশাস্ত্রের কোডিং আছে, মানে আমার তাকানো মানে আমাদের ইন্ডিয়ান মেথডে তাকানোটা 36 রকমের তাকানো। তাহলে এই 36 রকমের তাকানো এর মধ্যে অনেক, এটা এটা পরে বুঝবি, এটা উইথ রেসপেক্ট টু ভাবা হয়, উইথ রেসপেক্ট টু রসা। মানে আমরা ভাবের একটা দৃষ্টি আছে, রসের একটা দৃষ্টি আছে। ছেড়ে দিলাম এত। আপনার বাংলা বুঝতে অসুবিধা হলো? কারণ আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলবো। মোবাইলটা প্লিজ সাইলেন্স করে দেবেন। হ্যাঁ, সাইলেন্ট করে দিই। মেইনলি যেটা বলার সেটা হচ্ছে, এইবার আমার একটা বড় কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে অভিনেতাকে প্রফেশন হিসেবে কে কে দেখতে চান আপনি? মানে অভিনয় থেকেই আমি খেয়ে পড়ে বাঁচবো, আমার ওটা একমাত্র জীবিকা, আমি অন্য কিছু করবো না। তার কারণ হচ্ছে প্রফেশনাল অ্যাক্টরদের ক্ষেত্রে আমি একরকম ভাবে কথা বলি, আর যারা এমনি সময় কাটানো থিয়েটার করে তাদের সঙ্গে অন্যরকম ভাবে কথা বলি। তো বেশিরভাগ আমি চাই, মনে হচ্ছে তার প্রফেশনালি কাজটা করতে যাচ্ছে। এবার আমার পরের কথা যেটা, সেটা হচ্ছে যে এই 2 ঘন্টায় কিছু হবে না, কিন্তু কিছু একটা হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি একটা পথের হদিস দিয়ে দেব। যে অভিনয়, তোমরা যেহেতু অনেকে অনেক দলে কাজ করো, অনেক অনেক বছর ধরে কাজ করেছো, বা খুব কম কাজ করেছো, বা করনি, এরকম একটা মিক্সড একটা মানুষজন রয়েছে তোমরা। আমি তোমাদেরকে আজকে যেটা চেষ্টা করবো, একটা আমরা যেটা বলি যে একটা অভিনেতাকে একটা কিছু শিখতে হয়, সেটা কি শিখতে হয়? আমাদের কিছু ওয়ার্কশপ করি আমরা, তাতে অনেক সময় ফিজিক্যাল ওয়ার্কশপ করা হয়, অনেক সময় মাইমের ওয়ার্কশপ হলো, মার্শাল আর্টের ওয়ার্কশপ হলো, গলার বাচিকের ওয়ার্কশপ হলো, কিন্তু সেইগুলো থেকে আলটিমেটলি আমার কি হলো সেটা অনেক সময় বুঝতে পারি না। তাহলে আমি যখন ফাইনালি পারফর্ম করতে যাই, তখন আমার ওই শেখাটা আমি কিভাবে আদৌ ব্যবহার করতে পারলাম সেটা আমার জানা থাকে না।
তারও ওই শেখাগুলো থেকে আমি কি করে ভবিষ্যতে ব্যবহার করতে পারবো, আমার মানে একজন যখন খেলোয়াড় খেলতে নামে তার কাছে তো বিভিন্ন রকমের স্কিল লাগে। ওই স্কিলতে আমরা এখন বিশ্বকাপ চলছে, বুঝতেই পারছি আমরা কার স্কিল আছে, কার দম আছে, কার এনার্জি আছে, কার দুটো আছে একসঙ্গে মিলেমিশে। এবং একজন খেলোয়াড়ের যেমন তার মাঠে নামতে গেলে তাকে খেলাটা জানতে হবে। আরেকটু কাছে ওরা যদি কেউ কিছু নাও বলে, কিচ্ছু বলেনি তো, শুধু এক নম্বর দিকে তাকিয়ে আছে, নিউট্রাল ফেস। এটা একটা ইন্টিমেট ইন্টারাকশন, আমরা বুঝতে পারছি। যখন দুটো মানুষ 6 ইঞ্চি থেকে 1.5 ফুটের মধ্যে এসে দাঁড়ায়, দেন দ্য ইন্টারাকশন উইল বি ইন্টিমেট। হলো, এবার একটু দূরে দুজনেই দূরে একসঙ্গে দূরে যাও, ভাবে তারা বেশি দূরে চলে গেছো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, ব্যাস। এটার ইন্টিমেট, এটা হয়ে গেছে পার্সোনাল, ব্যক্তিগত। আগে ছিল ঘনিষ্ঠ, ইন্টিমেট 6 ইঞ্চি থেকে 1.5 ফুট। যদি 1.5 ফুট থেকে 4 ফুটের মধ্যে চলে যায় কেউ, তখন সেটা ইন্টিমেট থাকে না, পার্সোনাল, ব্যক্তিগত, ব্যক্তিগত, পার্সোনাল। এইবার তুমি যদি এখানে কোনো ইন্টিমেট কথা বলো, আমি দর্শক হিসেবে নাও বিশ্বাস করি, যে ইন্টিমেটলি কথা তুমি ইন্টিমেটলি বলতে পারো, তুমি পার্সোনাল স্পেসে বললে বলো, আমি দর্শক হিসেবে কমিউনিকেট করবো। সুতরাং অভিনেতাদেরকে জানতে হবে সে কোন স্পেসে দাঁড়িয়ে কথা বলতে হবে। আর দূরে যাও, দুজন একসঙ্গে দূরে যাও, যাও বাবা, আমার ভয় পেয়ে যাচ্ছে, ব্যাস। 4 ফুট থেকে 12 ফুট, এটা হয়ে গেল হচ্ছে সোশ্যাল, সামাজিক, কেমন আছেন, ভালো আছেন তো। এইখানে দাঁড়িয়ে তুই ইন্টিমেট কথা বলবি, পার্সোনাল কথা বলবি, আমি বিশ্বাস করি। যতই প্রেমের কথা বল, ও প্রেম হবে না, ও প্রেম আমার বিশ্বাসযোগ্য নয়। বলছে ডিরেক্টর তো বলো, তোমাকে এখানে দাঁড়িয়ে বলতে বলে জানো স্পেসটা ইন্টিমেট হতে হবে। ইন্টিমেট কথা বলছো বটে, ইন্টিমেট স্পেস কোথায়? এবার দেওয়ালে এখানে চলে যাও, দেওয়ালে কাছে দেওয়ালে পিঠ ঠিকই দাও, চলে যাও। 12 ফুটের বাইরে যা কিছু সব পাবলিক, সব পাবলিক। এখানে ইন্টিমেট, পার্সোনাল, সোশ্যাল কোনো কিচ্ছু খায়। এই কমিউনিকেশনটা হচ্ছে পাবলিক। এবার কাছে দেখ, এবার খেলা কি রকম হয়, এটা কিছু বলছি না। এবারে এই যে আর কাছে 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 কাছে, এই যে এতক্ষণ এইটা কি আর দুটো হাত পাশে রাখতে বলেছিলাম, বলছিলাম এটা হচ্ছে ওপেন জেস্টার। এবার ভাই তোর নাম কি? বিশাল। বিশাল, বিশাল তুমি বুকের কাছে হাতটা জড়ো করো বিবেকানন্দের, বুকের কাছে হাতটা জড়ো করো বিবেকানন্দের মতো। আর ইন্টারভিউ ট্রেন, তাহলে একজন ওপেন, একজন ক্লোজ। এই যে করে গেল কি ক্লোজ। এবার ও ক্লোজ হয়ে কেন আছে আমি জানি না, তখন আচ্ছা ক্লোজ মানে হচ্ছে বেসিক্যালি ও কমিউনিকেট করতে চাইছে না। দুটো কারণও হতে পারে, ঠান্ডা লাগলেও করতে পারে, আমি ধরে নিলাম তাই করছি। কিন্তু এই যে বলে আমরা অবজার্ভ করবো লোককে বিভিন্ন পাবলিক প্লেসে, কি অবজার্ভ করবো? দুজন প্রেমিক প্রেমিকা কথা বলছে, একজন ওপেন একজন ক্লোজ, এর প্রেম কি কন্ট্রাডিক্টরি তো। এই ওপেন নয়, এইবার দুজনেই তুইও ইয়ে কর, কিছুক্ষণ পরে দুজনের মধ্যে ঝগড়া হয়, দুজনেই ক্লোজ, মানে দুজনেই আসলে যে কথাগুলো বলছে সে কথাগুলো দুজন বডি বলছে, বলছে না, দুজনেই বলছে আমি তোমাকে ভালোবাসি বলছে। এইবার দেখ আরো খারাপ, দূরে যায়, একটু সামান্য দূরে যায়, তুই ওপেন হ, তুই ওপেন হ, ওপেন। হ্যাঁ এইবার তুই ওপেন হ, আর কাউকে ঢুকে যাবে না, কিন্তু আর কেউ ঢুকতে পারবে না, আর কেউ ঢুকতে পারবে। হ্যাঁ এবার তুমি একটু আমাদের দিকে মুখ ফেরো, একটু আর চোখে, তুমি শুয়ে থাকো, তুমি একটু আর চোখে কথা বলো। জন এখন ঢুকে কি করলি? আমাদের শুনতে হয়, তেমনি অভিনেতাদের অনেক কিছু জানতে হয়। সেইগুলো কি, সেইটা
করতে গেলে কি পথে হাঁটতে হবে তার আমি একটা হদিশ দিয়ে দিতে পারি আমার মনে হয়। আবারও বলি, আমি কোনো বিদেশি পদ্ধতি বা কোনো এরকম এই মেথড সে মেথড আমি বলি না। আমার অভিজ্ঞতা থেকে আমি একটা 37 বছর ধরে একটা থিয়েটারের ডিরেকশনে কাজ করছি, আমি আমার মতো করে অ্যাক্টার্সদেরকে ট্রেন করি, সেটা একদম সম্পূর্ণভাবে আমার পদ্ধতি। সেই পদ্ধতিটা আমি কাজ করতে করতে ডেভেলপ করেছি। স্টিল আই এম এ লার্নার, আমি এখনো শিক্ষার্থী। এমন নয় যে আমি সবটা জেনে এখানে বসে আছি। প্রতিদিন কাজ করতে করতে আমাকেও শিখতে হয়। কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা আছে, হাউ টু হ্যান্ডেল অ্যাক্টার্স, আর কী করে একজন অ্যাক্টারকে আমি তার স্পেসে নিয়ে গিয়ে পারফর্ম করাতে পারবো, তার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার পথে হাঁটার যে তাকে যে হাঁটতে বলবো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমি যেভাবে দেখি অভিনেতাকে, সেইভাবে অভিনয়কে যেভাবে দেখি সেইটা বলবো। এটা অনেক সময় তোমাদের এই যে এতদিন ধরে তোমরা হয়তো কিছু শিখেছো, সেই প্রথাগত শিক্ষার সঙ্গে বিরোধও করতে হবে। ওই রামকৃষ্ণদেব বলেছিল না যে জল আছে, সমুদ্র যাচ্ছে, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল, কিন্তু খাচ্ছে তো সব জলই। ফলে পথগুলো ভিন্ন হয়, আলটিমেটলি আমরা ওই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। ফলে আমি আর একটা পথে হাঁটবো, সেই পথটায় কি তোমরা নিজেরা যখন কাজ করবে তখন ওই পথে হেঁটে কাজ করে দেখবে যে কি হয়। প্রথমে আমি যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমাদেরকে যখনই এই অভিনয় শব্দটা বলা হয়, তো অভিনয় কি, তখন আমরা অনেক সময় অনেক কিছু বানিয়ে বলি, মনে ভাব প্রকাশ করা, এই আমি না জানো গায়ে হয়, সব বলার চেষ্টা করি। আমরা আজ থেকে এটা বলবো। এটিমোলজি কাকে বলে জানা আছে? এটিমোলজি, ETYMOLOGY। এটিমোলজি মানে যে কোনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, মানে শব্দটা কি করে অরিজিনেটেড হয়েছে। তাহলে অভিনয় কিন্তু বাংলা বলি বটে, আমরা অভিনয়টা সংস্কৃত শব্দ, ইটস নোন অ্যাজ অভিনয়া। তাহলে এই যে অভিনয়া, এটাকে আমরা যদি ভেঙে ফেলি, আমরা ভাঙবো কি করে? ব্যুৎপত্তিগতভাবে জানতে গেলে আমাকে গ্রামার জানতে হবে, বাংলা ব্যাকরণ জানতে হবে, সংস্কৃত ব্যাকরণ জানতে হবে। তো এই যে সংস্কৃত ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের প্রেক্ষিতে যদি আমরা দেখি, আমরা লিখে ফেলি একটা সুবিধা, খাতা পেয়েছে প্রত্যেকের কাছে, লিখে ফেলি সমান সমান ইকুয়াল টু অভি, অভাষ্য অভি, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, উপসর্গ, উপসর্গ। বাংলা ব্যাকরণ এগুলো অত বুঝে, আমি ব্যাকরণ শেখাচ্ছি না, এই জিনিসটা কি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অভি উপসর্গ প্লাস দন্তন্বয় দীর্ঘি, সেটাও ইনভার্টেড কমার মধ্যে রাখি, নি ধাতু, নি হচ্ছে ধাতু, প্লাস অ চয় হসন্ত, অ চয় হসন্ত, চয় হসন্ত, এটা হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা অভি পাশে ব্র্যাকেটে লিখেছি আমরা উপসর্গ, প্লাস নিয়ের পরে লিখেছি ব্র্যাকেটে ধাতু, আর অচের পরে ব্র্যাকেটে লিখেছি প্রত্যয়। তাহলে অভিনয় শব্দটা অষ্টক কি ইনভার্ট করার মতো অচয়, তাহলে অভি প্লাস নি প্লাস অচ, তিনটে মিলে হচ্ছে অভিনয়। এইবার এর মানে কি? এখানে যেহেতু উনি আছেন, আর তোদের বাংলা যেহেতু আমরা বাঙালি, কিন্তু বাংলাটা তো খুব কম জানি, তো সেই জন্য আমি একটু ইংরেজিতে বলে দেখবি সঙ্গে সঙ্গে বুঝে নিই। অভিমান হচ্ছে টু ওয়ার্ডস, আমরা বলি না অভিমুখ, অভি মানে হচ্ছে টু ওয়ার্ডস। তাহলে লিখে নিই, অভি অ্যারো দিয়ে লিখি টু ওয়ার্ডস, TOWARDS, ঠিক আছে? তারপরে লাইনে লিখি নি, অ্যারো দিয়ে লিখি, নি মানে হচ্ছে বহন করা, মানে টু ক্যারি, টু ক্যারি। অর যেহেতু প্রত্যয়, প্রত্যয়ের মানে হয় না, প্রত্যয় শব্দগুলোকে জোড়ে। তাহলে আমরা পেলাম হচ্ছে অভি মানে টুয়ার্ডস, নি টু ক্যারি। এইবার আমাদের কোশ্চেন হচ্ছে টুয়ার্ডস কি? টুয়ার্ডস অডিয়েন্স। টু ক্যারি হোয়াট? টু ক্যারি
কন্টেন্ট, মানে তোমার কন্টেন্ট অনুযায়ী তুমি যা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার তুমি সামনের দিকে নিয়ে যাবে। তাহলে অভিনয় কি? অভিনয় তাহলে কি হবে? টু ক্যারি দ্য কন্টেন্ট অফ দ্য পারফরমেন্স টুয়ার্ডস অডিয়েন্স। লিখবে Carry. টু ক্যারি দ্য কন্টেন্ট অফ দ্য পারফরমেন্স টুয়ার্ডস অডিয়েন্স। এটা আমার কাজ। এই কাজটা যে করে তাকে আমরা বলি অভিনেতা। তাহলে অভিনেতা হিসেবে আমার কাজ হচ্ছে ওই যে লিখিত জায়গাটা আমাকে দেওয়া হয়, বলা হয় আমাকে, যেটাকে বলি আমরা টেক্সট, যেটাকে আমরা বলি স্ক্রিপ্ট, যেটাকে আমরা বলি প্লে, সেইটা আমাকে টু ক্যারি কোথায়? টুয়ার্ডস অডিয়েন্স। তাহলে এটা সব থেকে কঠিন কাজ। তার মানে এই লোকটাই এই পুরো জিনিসটা দর্শকের কাছে পৌঁছে দেবে সমস্ত মাধ্যমে। ইটস নট অনলি ফর থিয়েটার, ছোট পর্দা, বড় পর্দা, যে কোনো জায়গাতেই তোমাকে আলটিমেটলি উল্টো দিকের লোকটা থাকতে হচ্ছে, নাহলে তুমি একা করে কি করবে? একা ঘরে বসে করে কোনো লাভ আছে? আমি ঘরে বসে সারাক্ষণ ধরে অভিনয় করছি আয়নার সামনে, এটা ওটা অভিনয় নয় আমার। তাহলে এটা একটা খেলা, ইটস আ গেম। এবং খেলাটা মিথ্যে খেলা। এখানে যা হয় কোনটা আসলে হয় না। এখানে যা আমি, আসলে কোনোটাই আমি নই। তাহলে এটা মিথ্যে খেলাতে খেলে কে কে? তিনটে লোক খেলে। কে কে? ক্যারেক্টার, অ্যাক্টর, অডিয়েন্স। তাহলে ইটস আ গেম। সো অ্যাক্টিং ইজ আ গেম। শুভ প্লেইং, তারা খেলছে তিনটে লোক। একটা হচ্ছে ক্যারেক্টার, অ্যাক্টর। তাহলে এবার অ্যাক্টরের কাজটা কি? ওই যে ক্যারেক্টার যেটা বলতে চাইছে, টু ক্যারি দ্য মিনিং অফ দ্য কন্টেন্ট টুয়ার্ডস অডিয়েন্স। করবে কি? এবার খেলাটা হচ্ছে করবো কি করে। তাহলে আমাকে এই যে বললাম কিছুক্ষণ আগে যে খেলা খেলতে গেলে তো আমার সমস্ত স্কিল লাগবে। স্কিল ছাড়া আমি যুদ্ধ করতে মাঠে নেমেছি, উল্টো দিকে সমস্ত রয়েছে, দেখা যাচ্ছে কোনো যুদ্ধ তরোয়াল দিয়ে হচ্ছে, তাহলে আমাকে তরোয়াল জানতে হবে। কোনো যুদ্ধ ছুরি দিয়ে হচ্ছে, আমাকে ছুরি জানতে হবে। কোনো যুদ্ধ রিভলভার দিয়ে হচ্ছে, আমাকে রিভলভারটা জানতে হবে। কোনো যুদ্ধ AK-47 দিয়ে হচ্ছে, তাহলে AK-47 জানতে হবে। ট্যাঙ্ক দিয়ে হচ্ছে, ট্যাঙ্ক থেকে। তার মানে হচ্ছে অভিনেতার কাছে অনেক রকম অস্ত্র থাকতে হয়, যুদ্ধ অনুযায়ী আমাদেরকে সে অস্ত্রগুলোকে ব্যবহার করতে হয়। তাহলে অভিনেতার অস্ত্র কি? অভিনেতার তিনটে অস্ত্র আছে, মূল তিনটে অস্ত্র। একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে গলা, আর একটা হচ্ছে মগজ। আমাদের তিনটে টুল আছে, যে তিনটে টুল আমাদেরকে লিটারালি শিখতে হয়। কখনো কথার বদলে আমরা যেগুলোকে ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের gesture। এই জেস্চার যখন একটা যাক, যে একটা আমরা পার্টিকুলার ইমোশনাল স্পেস ধরে নিলাম, ধরা যাক সেই ইমোশনাল স্পেসটা হচ্ছে রতি। সেই রতি মানে ইংরেজি বললে কি বলবো আমরা? লাভ। তাহলে আমার লাভের কোডিং আছে সোজা। এবার ক্যামেরা ধরলো আমাকে, কি দর্শক দেখলো আমাকে, এবার ক্যারেক্টার বলছে যে এখানে একটা লাভ আছে। লাভের রকম ফের আছে, তারও অনেকগুলো ভেরিয়েশন থাকবে, সেটা আমি যাবো না। বেসিক জিনিস বলছি, লাভের কোডিং। লাভের কোডিং কি? এখানে ওর মুখে তো বিন্দু মাত্র লাভ নেই এখন, ওর মধ্যে যেটা আছে ফিয়ার। কি রে বাবা, এখানে দুটো দাঁড় করে দিল, মুখের মধ্যে একটা অপ্রস্তুত একটা ভাব আছে, সমস্ত কিছু আছে না বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আছে তো। কি কি আনসার্টেন রয়েছে, বডি এখন খুব আনসার্টেন, আঙুল নাড়াচ্ছে, সব আনসার্টেন কাজ দেখা আনসার। এবার তুই একটুখানি সামনের দিকে তাক। এবার এই যে তাকাচ্ছে, আইবলটাকে, দুটো আইবলকে একটা দিকে দিকে, একটা সাইড, ওয়ান সাইড, ঠিক আছে? মানে তুই ধরো ওকে দেখছিস, সে বসে ইয়ে হচ্ছে, টেন্সড হচ্ছে, বডি টেন্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকেই দেখ, ঠিক আছে?
আমার দিকে তাকা একটুখানি, এবার একটু আর চোখে দেখ, একটু হাসো, ঠোঁটটা বার কর। একটু বললে তো, একটু শুধু বুড়ো কুচকো না, শুধু একটু অল্প 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 মুখে আসে, একটু চোখে গোড়া দিয়ে দেয়, একটু ঠোঁটটা ফাঁক করে আসে। তাহলে এই কোড যদি ওর জানা থাকে, এই কোড যদি ওর জানা থাকে, তাহলে আমার ভেতরে ভালোবাসা নাও থাকলে আমি একটা ভালোবাসার কোডিং ইউজ করতে পারি, যে কোডটা, কারণ আমাকে এমনও হতে পারে, এই যে ও তো সিরিয়াল করেও জানে যে সব থেকে কঠিনতম অভিনয়ের কাজ, দেখে মনে হয় যে বলছেন কঠিনতম, আমি হ্যাঁ কঠিনতম, কারণ তোকে মুহূর্তে তোকে স্ক্রিপ্ট দেবে, মুহূর্তে তোকে কিছু করতে হবে, ইনস্ট্যান্ট তোকে কিছু করতে হবে। সবাই সবার জন্য সময় নিয়েছে, প্রচুর আলোর জন্য সময় নিয়েছে, হ্যাঁ আর্টের সময় নিয়েছে, সমস্ত কিছু সময় নিয়েছে, একটা না ঢুকলো স্ক্রিপ্ট বললো দাও চল, ব্যাস অসহায় কি আছে দেখি পড়ার সময়, আরে এই তো আছে চলুন না। তার ফলে আমাদের দেখে মনে হয় যে ব্যাপারটা খুব সোজা, কিন্তু আসলে সব থেকে কঠিনতম মিডিয়াম হচ্ছে কিন্তু টেলিভিশন সিরিয়াল। ওটিটি বা ফিল্ম অত কঠিন নয়, উইল গেট সাম টাইম, সিরিয়াল উইল নট গেট টাইম। তাহলে খুব কম সময়ে ভালো কাজ বার করতে গেলে যারা কোডিং জানে তারা বার করে বেরিয়ে যাবে। আমার তো সময় নেই ভাই, আমাকে তখন এপাশ থেকে একটা থার্মোকল ধরেছে, ওপাশ থেকে বুম ধরেছে, এপাশ থেকে যে প্যান্টটা দিয়েছে, প্যান্টটা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, কারণ ওই প্যান্টটা আমার প্যান্ট নয়। ড্রেসার শেষ মুহূর্তে এসে বলেছে যে দাদা হচ্ছে, হচ্ছে না, আর টেনে নিন না, হয়ে যাবে। তাহলে কোনো মতে একটা বেল্ট লাগিয়ে দিয়েছে, অসহায় একটা দাঁড়িয়ে আছে, তার চোখের সামনে ক্যামেরা, এইবার ডিরেক্টর বলেছে অ্যাকশন। কি করবে সে কি করবে? তাহলে তার কাছে যখন যদি কোডিং জানা থাকে, ভয় পাবে, ঠিক আছে ভাই আমার এটা কি কনটেন্ট আছে, এটা ফিয়ার আছে তো, আচ্ছা এটা একটা শোক আছে তো, সরো আছে তো, তাহলে সরোর বডি, সরোর সময় আমি কি হেড স্ট্রেট রাখবো, হাত স্ট্রেট রাখবো, না একটু হেড ডাউন রাখবো, নাকি মুখটা একটু বেঁকিয়ে রেখে হেড ডাউন করবো? মানে আমি বলতে চাইছি আমার বডি যদি আমি বেসিক্যালি তৈরি করে নিই, তোমার ভাই সেটা ভালো তো। সুতরাং একটা ট্রেনিং আমাদের কোথাও প্রয়োজন, যে ট্রেনিংটা তোকে তোর হাতে কিছু অস্ত্র দেবে, সেই অস্ত্রটা হচ্ছে এই নন ভার্বাল, বৃষ্টি হচ্ছে নাকি নন ভার্বাল কমিউনিকেশনের অস্ত্র, যেটা আমাদের, যেটা বললাম যে একদম মুখ থেকে শুরু করে যাবে, মানে কপাল, ভুরু, চোখ, নাক, ঠোঁট, এই পোর্শন, চিবুক থেকে আরম্ভ করে গলা, ঘাড়, হেড ডাউন, আপ, হাত পজিশনস, অ্যান্ড ফাইনালি এই জেস্চার পয়েন্টগুলোকে সমস্ত আইডেন্টিফাই করে ফেলা, যে এক্স্যাক্টলি কি জেস্চার পয়েন্ট আমি যাব, কি পশ্চার পয়েন্ট আমি যাব, এবং তার সঙ্গে আমার কোড ফর্মটা কি। তাহলে তুই একটা ক্যারেক্টারের বডি তৈরি কর। তোর আসল কাজটা কি ক্যারি, তাহলে তোর এই ক্যারি করতে গেলে তোর কাছে যদি অস্ত্র থাকে, তুই জানিস ক্যারেক্টারের খোলসটা কি হবে, এটা খেলবে তো তিনজন, ক্যারেক্টার, অ্যাক্টর, অডিয়েন্স। অ্যাক্টর যদি ক্যারেক্টারের খোলসটা যদি বাইরে থেকে আগে না তৈরি করে নিতে পারে, একটা বডি তোকে তৈরি করতে হচ্ছে। এই বডিটা আবার দুটো পার্ট আছে, কিরকম পার্ট আছে, বডিটার একটা কোর পার্ট আছে, মানে ধর রাম, তাহলে রামের কোর পার্টটা কি, হিরো। তো রামের একটা হিরোর বডি আছে, তার দাঁড়ানো, তার চেস্ট আপ, তার এই পজিশনস, সে রাম। এবার লব কুশের সময় অনেকদিন পরে দেখা যাচ্ছে, তখন ওই হিরোটা থেকে কিন্তু সে বিচ্যুত হবে না, হিরোটা রেখেই তার প্রতি বাৎসল্য মানে স্নেহ তৈরি হবে। আবার সীতার কথাও প্রবেশ, তখন তার মধ্যে কি কোথাও দুঃখ তৈরি হবে, সেটা এই হিরোটাকে না পেলে। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার যখন আমরা একটা মানে মুহূর্তে ক্যারেক্টার বদলে যায় না, ওই ক্যারেক্টারের একটা বেসিক জিনিস আছে, তার মধ্যে ক্যারেক্টারে বিভিন্ন পোর্শন অ্যাড হয়, এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট। তাহলে একটা হচ্ছে কোর, একটা হচ্ছে কোর বডি। তারপরে এই অবস্থায় একজন অ্যাক্টর ভালো অভিনয় নিয়ে সার্ভাইভ করতে গেলে তাকে নিজের কাজটা নিজেকেই করে নিতে হবে। তুমি ওই সাপোর্ট, ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ সাপোর্ট ধরে নাও পাবে না,
ধরে নাও যখন তুমি পাবে না তখন তোমাকে নিজের মতো ক্যারেক্টার বিল্ড আপ করে নিতে হবে। সেক্ষেত্রে অ্যালাউ করবে, সেক্ষেত্রে তোমাকে বুদ্ধি করে করতে হবে। তুমি এমন করে ভান করো না যে আপনি জানেন না আমি করে দিলাম। তারা কিছু জানে না, কিন্তু তাদের ইগোটা তো আছে, তাদের ইগো হার্ট করছে, বলে তোমাকে বুদ্ধি করে করতে হবে। তাদের ইগো হার্ট না করে দেখুন না এটা করা যায় কিনা, তখন তারা বলবে, তখন তো বুঝতে পারবে যে জিনিসটা ভালো হচ্ছে, তখন তো হ্যাঁ আমি এটাই ভাবছিলাম, এটাই করি। দাদা একটা প্রশ্ন আছে, এই যে ইন্টিমেট যেটা বলছেন 6 ইঞ্চি, একটা মানে আমরা ছোটবেলা থেকে একটা পশ্চাৎ দেখে আসছি যে এই যে মানে পিঠে পিঠ ঠেকিয়ে সংঘাতের যে ফেস টু ফেসের যে একটা ইয়ে থাকে, এইটাকে তাহলে মানে এটা যে উল্টে ঘুরে গেল তখন তো আর তো আচ্ছা আচ্ছা তখন তো তুই আর ইন্টিমেট স্পেসটা থাকে না। মানে যেহেতু এই যেটা আমরা তৈরি করলাম যে একজন মুখে থেকে তাকিয়ে আছে কিন্তু ক্লোজ জেস্চার, ইন্টিমেট স্পেসেই আছে কিন্তু ক্লোজ জেস্চার, একজন ওপেন একজন ক্লোজ, একজন হাত পাশে নিয়ে দাঁড়িয়ে আছে কোলে কোলে, একজন হাত ইয়ে করে তাকে, ইন্টিমেট স্পেস। ইন্টিমেটলি কথা বলছে, বাট দ্যাট উইল নট বি ইন্টিমেট। স্যার বলছি একজন ওপেন জেস্টার একজন ক্লোজ জেস্টার, তাহলে কি অল টাইম কন্ট্রাডিকশন তৈরি হবে? অল টাইম কনভিকশন। তুমি এটা কি যে কোনো মেজারমেন্ট? তুমি যদি সেটা ডিপেন্ড করছে টেক্সচুয়াল, টেক্সটের উপর, কনটেক্সচুয়াল। ভালো করে বুঝবে তোমার কনটেক্সটটাকে ডিমান্ড করছে এই সংঘাতটা, এবার কনটেক্সট ডিমান্ড করছে না। ডিরেক্টর বলেছে এটা হচ্ছে প্রেমের দৃশ্য, এবার যে একটা সে জানে না হাত কোথায় রাখবে, তার হাত নিয়ে বিশাল সমস্যা, সে হাত এখানে রেখে বা পকেটের মধ্যে ঢুকিয়ে বা পেছনে রেখে ডায়লগ বলে গেছে। তখন তারপর আমরা দেখবো, তখন আমরা যে গন্ডগোল আছে, এদের প্রেমের মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। কারণ যে হাত লাগবে কোথায়? ওপেন হাত নিয়ে চিন্তা করবি না। আমার কথা হচ্ছে যে আমি সবসময় অভিনেতাদেরকে বেসিক্যালি যখন মানে এরকম লং ওয়ার্কশপ গুলো হয় তখন আমাদের সিম্পল, তুই দাঁড়া, ওকে ওকে হাত দিয়ে দেখিয়ে বল যে ওখানে দাঁড়া, এবার এইটা হাত না নাড়িয়ে বল, এরা বডি কাজ করলো দেখছিস, হ্যাঁ সো দ্যাট ওয়ার্কস বেটার দ্যান দ্য বস। বুঝতে পারলি কি? তাহলে যেই দিয়ে হাত ব্যবহার বন্ধ করবি, তোর বডি কথা বলতে হবে, আর যে বডি কথা বলতে আরম্ভ করবে, সো দ্যাট বডি ইট উইল বি এ ভেরি ডাইনামিক বডি। হাত যে ব্যবহার করবে বডি স্ট্যাটিক হয়ে যাবে। সমস্ত কিছু দেখ, তুই ব্যবহার, তুই হাত কম ব্যবহার করে দেখ, চেষ্টা করবি হাত কম ব্যবহার করে তুই যা বলতে চাইছিস, এখানে যাও ওখানে বসে এই বলতে যাবি, তখন দেখবি তোর আমরা খুব রাই এটা বস, হ্যাঁ ওটা করিস না, এবার ওটা করিস না, তো হাত দেখিয়ে বললাম, এবার যে বডি দিয়ে করতে যাবো। সুতরাং হ্যান্ড জেস্চার ইজ এ ভেরি ইজি জেস্চার, খুব সোজাই আমরা এটাকে লোককে বোঝাতে পারি। সেটা যে মুহূর্তে আমরা বন্ধ করে দেবো, সেই মুহূর্তে আমাকে তখন সারা বডি দিয়ে কথা বলতে হবে, আর যত বডি দিয়ে কথা বলতে আরম্ভ করি, বডিটা ডাইনামিক বডি হবে, দেখবি বডিটা দেখতে পাবে। জেস্টারের একদম প্রথমে আপনি যেটা বললেন কথার বদলে যেটা ইউজ করি, এমব্লেম বলি, হ্যাঁ, তাহলে সংলাপ যখন বলছি তখন সেটা কি হবে? সেটা কি জেস্টারের মধ্যে পড়ছে না? হ্যাঁ সংলাপ, সেটাও জেস্চার, এটাও এই যে এটাও জেস্চার। এবার আমি বললাম, ওই যে বললাম কিছু বলিনি, তুই বললি আমি কিছু বলিনি, স্যার ইট ইজ ওয়ান কাইন্ড অফ জেস্চার, কিন্তু ওটা হচ্ছে এটা এমব্লেম হয়ে গেল। তখন আমি তোমাকে বললাম কথা বলিনি, কথার বদলে ব্যবহার হয়েছে, কথার বদলে ব্যবহার হয়েছে, কিন্তু আমি কথার সঙ্গে ব্যবহার করলাম যেটা, এটাও জেস্চার। স্যার আমাদের প্র্যাকটিস করতে হবে হাতটাকে কম ব্যবহার করে বলা। সেটা ডিপেন্ড করছে ক্যারেক্টারের উপর। না আমি আমি আবারও বলছি যে এক্সেসিভ ইউজ অফ হ্যান্ড, আচ্ছা হ্যাঁ এক্সেসিভ ইউজ অফ হ্যান্ড ইজ নট গুড ফর অ্যাক্টিং। এটাই মানে যত আমাদের কি হয় যে কোনো জায়গায় আমরা তো যখন টেন্সড হয়ে যায় আমাদের বডি, সেগুলোতে আসবো পরে কিভাবে আমরা মেমোরাইজেশনে ডায়ালগ অ্যাসোসিয়েশন কি করে আমরা তৈরি করতে পারি, সেগুলো একটা হদিস দিয়ে যাবো আজকে। বডি টেন্সড হয়ে গেলে তখন বেশি কথা হয়। এই যে শুধুমাত্র স্পেস ওরিয়েন্টেশন, এটা কিন্তু যে কোনো মাধ্যমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা ইজ নট অনলি ফর থিয়েটার, it may be applicable for film, it may be applicable for any small medium, মানে টেলিভিশন, যে কোনো ক্ষেত্রে। যখনই একটা কম্পোজিশন পার্টে আমরা যাচ্ছি, বড় কম্পোজিশন পার্টে আমরা যাচ্ছি, ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টারগুলো কি বলতে চাইছে তুমি, এবার আমার এমন হতে পারে কনফিউশন তৈরি করতে চাইছি, তাহলে আমাকে জানতে হবে যে আমি ইন্টিমেট স্পেস যদি যাই, তাহলে আমাকে ওই কন্ডিশন তৈরি করতে হবে। তো তোমার কাছে কিন্তু সেইটা জানতে হবে এক্স্যাক্টলি আমি কত ডিস্টেন্সে দাঁড়াবো, আমার জেস্চার ওপেন পয়েন্টে থাকবে না আমার জেস্চার ক্লোজ পয়েন্টে থাকবে, আমি কন্ট্রাডিক্টরি করবো না নন কন্ট্রাডিক্টরি করবো। মানে আমি যদি কন্ট্রাডিক্ট করি, আমার ক্লোজ জেস্চার করেছি,
তাহলে আমার তো কমিউনিকেশন করছি না। ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ আমি একটা কথা বলি, আমাদের এখন সবাই ডিরেক্টর, ওই জন জানে ডিরেক্টর বেশি অ্যাক্টর কম। মানে এখন যে কেউ মনিটরের সামনে দাঁড়িয়ে অ্যাকশন কাট বলতে পারে ডিরেক্টর। যারা দীর্ঘদিন ধরে কাজ করে তারা তো এখন ডিরেক্টর নয়, যারা কাজটা জানে তারা ডিরেক্টর নয়। ফলে এখন যারা ডিরেক্টর তারা বেশিরভাগই অশিক্ষিত। তার ফলে অ্যাক্টরদেরকে নিজেদেরকে ঠিক করে নিতে, তুমি যখনই কোনো মাধ্যমে যাচ্ছ বুঝতে পারছো যে এই ডিরেক্টর জানে না কিছু, কারণ তারা অ্যাক্টিংও জানে না, তারা বাচিক জানে না, তারা কিচ্ছু জানে না। থেকে বাদ করা, যেটা আমরা বললাম এতক্ষণ ধরে, এর প্যারাল্যাঙ্গুয়েজ বাদ করা। তাহলে তাল গাছ কপায় দাঁড়িয়েছে, এক পায়ে কটা গাছ ছাড়িয়েছে, সব গাছ সব গাছ কোথাও কি পাচ্ছে। আকাশ আকাশে তাহলে যদি মানে নিয়ে বলি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উকি মারে আকাশে। এটা তো মানে তৈরি, মানে কাছাকাছি গেল। তাহলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উকি মারে আকাশে। সন্দেহ আছে তো? মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথাও পাবে আকাশে? বলো তো, সন্দেহ এলো তো? মানে তৈরি হলো। বলে আমাদের যারা আমরা চর্চা করি, অভিনয় চর্চা করবো, তাদের সঙ্গে বাচিকের চর্চার এইখানে একটা পার্থক্য হয়। আমাদের অর্থ দিয়ে তৈরি করতে হয়, কারণ আমরা ছন্দে ভাসবো না, আমরা ছন্দটাকে জানবো। আমি এই ছন্দ বললাম, ছন্দটা বলা কঠিন। হ্যাঁ, যেমন কবিতার একটা প্যাটার্নই পড়ে ভগবান ছন্দ- আমি না, না, যে এই ব্যাপারগুলো এটা তো বাবা ছন্দটা শিখতে হবে। হ্যাঁ, সেটা ঠিক। আমি বললাম যে আমি ছন্দ বলবো না, কেবল প্রথম থেকে তুমি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আঁকতে পারবে না। তুমি রিয়েলিস্টিক পেন্টিংটা জানলেই তুমি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আঁকতে পারবে। মকবুল ফিদা হোসেন প্রথমে সিনেমার পোস্টার আঁকতেন, শুধু রিয়েলিস্টিক ফিল্ম পোস্টার। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং পরে উনি আঁকতে পারেন, কিন্তু আপনি রিয়েলিজমটা জানতেন বলে। বলে আমাকেও বাচিককে আমি অশ্রদ্ধা করছি না, আমি বাচিকের ছন্দ আমি জানবো, আপনারা বোঝো, তারপরে আমি ছন্দটাকে ভাঙবো। যেমন আমাদের সত্যেন্দ্র দত্তের খুব কমন কবিতা ছিপকান্তিন্দা, ওটা ছন্দে কি ছন্দ? এটা এরকম একটা ছন্দ আছে, ছিপকান্তিন্দার তিনজন মাল্লা চৌকর বিন্দুর দেয় দুধ পাল্লা। এটা ধর, এই ছন্দটাই বাচিকের ছন্দ। তাহলে এগুলো হচ্ছে আমাদের লং টার্ম মেমোরির মধ্যে স্কিল বেসড লং টার্ম মেমোরি। তাহলে সেমান্টিক মেমোরি থাকে, স্কিল বেসড লং টার্ম মেমোরি থাকে, এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে ইমোশনাল মেমোরি। আমাদের ইমোশনাল মেমোরি, এবার ইমোশনাল মেমোরি সেগুলো থাকে হচ্ছে আবার মানে ঘটনা কেন্দ্র। মানে অনেক সময় আমাদের কি হয়, আমি যদি চোখ বন্ধ করে এই মুহূর্তে বলি যে তুমি মনে করো খুব ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার জীবনে কি কি মনে আছে, তাহলে কিছু কিছু ফ্ল্যাশ বাল্বের মতো চট 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 করে কিছু মেমোরি চলে আসবে। এই যে ফ্ল্যাশ বাল্ব মেমোরিগুলো তৈরি হলো, এগুলো তোর কোনো না কোনো ভাবে মেমোরি অ্যাসোসিয়েশন আছে ইমোশনের সঙ্গে, আছে বলে চট করে মনে পড়ে গেছে, এবং সেটা লং টার্ম মেমোরিতে আছে, আমি রিকালেক্ট করতে গিয়ে মনে পড়ে। এবার সেগুলো কিন্তু বিভিন্ন এক ধরনের অনুভবের সঙ্গে জড়িয়ে নেই, মানে এক ধরনের অনুভূতির সঙ্গে জড়িয়ে নেই, বিভিন্ন রকমের অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে। এবং আমরা খেয়াল করে দেখবো খুব বড় ধরনের অভিঘাত আমাদের এই অনুভূতি তৈরি করে। মানে কে তোকে চর মেরেছিল বা ঘুষি মেরেছিল স্কুলে মনে নেই, কিন্তু কেউ একটা ভালো টিফিন নিয়ে এসে তোর থেকে প্রতিদিন টিফিনটা তুই ওর সঙ্গে ভাগ করে খাস, কিন্তু সেদিন করে ভালো টিফিন নিয়ে এসে মুখ পুড়িয়ে খেয়েছিল, ওইটা তো সারা জীবন মনে থাকে। অর্থাৎ আমাদের খুব ছোট ছোট ঘটনা অনেক বড় করে ধাক্কা দেয়, অনেক বড় ঘটনার সঙ্গে আমাদের ধাক্কা দেয় না। এই যে মেমোরি অ্যাসোসিয়েশনস, এইগুলো আমাদেরকে ইউজ করতে পারি অ্যাজ স্টিমুলাস, সেটা অভিনেতাকে ব্যবহার করতে হয়। এক্সটার্নালিও ব্যবহার করতে পারি আমরা, এক্সটার্নাল স্পেস থেকে, বা ইন্টারনালি ব্যবহার। তার জন্য আমাদের একটা বডি একটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে অনুভব, মানে বডিরই একটা চেঞ্জ হয়। কিন্তু আমি কোনো দিন অভিনয় করতে করতে কোনো অভিনেতা হয়তো সত্যি সত্যি একটুখানি গায়ে কাটা দিয়ে উঠেছে, হ্যাঁ, কি একটু চোখ ছলছল করে এসেছে, বা একটু রাগে একটুখানি হয়েছে, কিন্তু আমরা বারবার করে একটা জিনিস মাথায় রাখবো, অভিনয়ের ক্ষেত্রে কিন্তু ইমোশন ইম্পর্টেন্ট নয়, ফিলিংস ইম্পর্টেন্ট। ইমোশন কন্ট্রোল করা যায়, ফিলিংস কন্ট্রোল করা যায়, মানে আবেগ কন্ট্রোল করা যায় না। যদি সত্যি সত্যি কাঁদতে আরম্ভ করিস, কান্না থামবে না।
কিন্তু আমার তো পরের সিনে এসে একটা হাসির scene করবো ডেফিনেটলি। আর আমি যেটা বুঝলাম যে এটা শর্ট টার্ম না, এটা শর্ট টার্ম না। একটা জিনিস হচ্ছে এটা বলার জিনিস না, এটা করার করার জিনিস। জিনিস এক্স্যাক্টলি বললে আর- ভালো করে বুঝে যাও, এটা হচ্ছে যে করার এটা থিওরি নয়, খাতা পেন দিয়ে লেখার জিনিস নয়। যেহেতু আমার 2 ঘন্টার, আমি সেহেতু খাতা পেন নিতে বলেছিলাম যে কি করলি অন্তত মনে রাখ কি বলেছিলাম আমি। কিন্তু এটা মূলত আমি কোনো অভিনেতার কাছে যারা আমার সঙ্গে কাজ করে আমি কোনো খাতা পেন নিয়ে কাজ করে স্পেসে কাজ আমি শুরু করি একটা প্রসেস দিয়ে, কাজ দিয়ে। কোনো জ্ঞান নয়, কোনো বাণী নয়, কোনো কথা নয়। কিন্তু যেহেতু তো 2 ঘন্টার মধ্যে বসে আছি সেই জন্য তো কিছু বললাম না। তারা কাজ করতে করতে বুঝে নেবে এই কথা। আমি একটি কথা তাদের বলবো, তারা বুঝে নেবে। আমি কেন বলতে যাবো একজন অভিনেতা, তাই না? স্যার বলছি বডিলি রেসপন্স আর ইমোশনাল বিহেভিয়ারটা একটু বলুন। বডি রেসপন্স মানে তুই তোর ফিলিংস থেকে তোর শরীরে একটা পরিবর্তন আসবে, তখন ফিলিংস, আর সেখান থেকে তোর একটা মন তৈরি হবে। যে মনটা দিয়ে যে মনটা তৈরি হচ্ছে তোর ওই জায়গা থেকে, ওই প্রথম যে অনুভূতি, এই মনটা হচ্ছে অনুভূতি, এই যেটা দিয়ে তুই জুড়বি বডি। আর ওই অনুভূতিতে কি ডায়ালগে আলটিমেট কনভে হবে? যখন ডায়ালগ যখন বেরিয়ে গেছে আমাদের থেকে, তখন তো ওই অনুভূতিতেই আমি convey সেটাই হবে। বলছি যে তোর এমন হলো যে তোর বাবা মারা গেছে, তোর একটা দৃশ্য আছে, তোর বাবা মারা যায়নি, ভদ্র মেয়েদের বেঁচে আছে, তোর জীবনের দুঃখ তোর বাড়িতে কুকুর মারা গেছে, তোর স্টিমুলাস তখন ওই কুকুর মারা যাওয়ার শোক। বলছিস মুখে বাবার কথা আর ভাবছিস মনে কুকুর মারা যাওয়ার কথা। ও বাবা ওই কুকুরের শোকে তোর চোখ দিয়ে জল পড়ে বলছিস বাবার কথা, হয় তাহলে অটোমেটিক্যালি উল্টো দিকের দর্শকদের খেলা তো। উল্টো দিকের দর্শক ভাববে দেখেছো, এই হচ্ছে অভিনেতার জীবন। আমাদের তো আমাদের জীবনে যে সবসময় ওইটাই ঘটবে তার তো কোনো মানে নেই। কিন্তু ওর কাছাকাছি তো অনেক, ফলে কি হয়, যত তোর জীবন বাড়বে, যত অভিজ্ঞতার পরিধি বাড়বে, জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবি, তত তুই দেখবি তোর কাছে রসদ বাড়ছে। যেসব মানুষের জীবন খুব প্রতিদিন খুব ভালো, মানে সকালে ঘুম থেকে উঠছে, দাঁত মাজছে, তারপরে পটি করছে, তারপরে ব্রেকফাস্ট খাচ্ছে, তারপরে অফিস চলে যাচ্ছে, তারপরে ফিরছে, তারপরে আবার খাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে, আবার সকালে যাচ্ছে, এরা অভিনেতা হতে পারে। স্যার গলা তৈরি করার যে রেওয়াজের মধ্যে প্রসেস, যেটা আমি শেয়ার ডিসকাসও করেছি, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে দেবেশবাবু এত বড় একজন মাপের মানুষ, যদি আমরা আরো যারা আসতে চাইছে আসুক, আর আমরা এটা ফ্রি অফ কস্টে করবো, ঠিক আছে? এই জন্য ইনিশিয়েটিভ নিয়ে এটা আমি, আমাদের যে গ্রুপ মেম্বার সমর্পিতা, এই যে শিব ভাইয়া, মানে এর জন্য থ্যাংক ইউ আপনাদের। হ্যাঁ, এনাদের সাথেই আমি ডিসকাশন করে আমরা ফ্রি অফ কস্টে কি যে আসুক, যতজন আসে আসুক। কারণ দেখুন, সবসময় বিজনেস করে তো কিছু হয় না। আজকাল তো সার্টিফিকেট বিক্রি হচ্ছে প্রচুর, তাই না? ডাক্তারি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, অনেক কি কতগুলো জিনিস আছে মূল্যবান। তা একটা জিনিস আমি আপনাদের কাছে আমি সরি বলবো, বিকজ অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন করেছিলাম সার্টিফিকেট আমাদের গ্রুপ মেম্বার্সদের জন্য। আচ্ছা। যে নিজেরা একটা ইন হাউস ওয়ার্কশপ করবো, করার পর আমরা তাদেরকে ডিস্ট্রিবিউট করবো স্যারের হাত দিয়ে, দিনেশদার হাত দিয়ে। তা আপনাদেরও সার্টিফিকেট আপনারা ডেফিনেটলি পাবেন। ওটা আজকে প্রিপেয়ার্ড না, যেহেতু আমাদের যে সেক্রেটারি আর যে প্রেসিডেন্ট, ওরা লিমিটেড সার্টিফিকেটই সিগনেচার করেছে, ঠিক আছে? তো ওই সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই। অবশ্যই আমরা কথা দিচ্ছি, আমরা নেক্সট একটা লং প্রসেসে, একটা লং টার্মে, যেটা আজকে বললেন, একটু টাইম, হ্যাঁ, টাইমটা বাড়িয়ে ভালোভাবে আমরা একটা ওয়ার্কশপ করব। আজকে ওনার সাথে আলোচনা করে নিচ্ছি, আজকে দাদার সাথে আমি লাস্টে একবার আলোচনা করবো। কারণ ওনার খুব ব্যস্ততা, আমরা সবাই ব্যস্ত মানুষ, হ্যাঁ, এমন না যে সবাই ফাঁকা বসে আছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে ওনার তো অনেক স্কেডিউল, এটা কমিটমেন্টের ব্যাপার থাকে। তা ওনার সাথে কথা বলে একটা লং ডে একটা নেব, যেখানে আমরা সেইভাবে করবো। ফার্স্ট হাফ করলাম, করার পর লাঞ্চ হলো, সেটা আমরাই প্রোভাইড করবো। লাঞ্চ প্রোভাইড করলাম, আবার সেকেন্ড হাফে আমরা গেলাম, আবার গিয়ে একটা দিন সারাদিন। ইটস অ্যান অর্গানিক প্রসেস। আমি যেটা বুঝলাম, এটা একটা অর্গানিক প্রসেস। আমি ফিল করছি একটাই কথা, অর্গানিক প্রসেস। অ্যান্ড